প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্যে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং এর চিকিৎসার পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমরা আলোচনা করব হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম এর প্রতিরোধ কিভাবে করা যায়। আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ এ হাই মুকুল। তিনি জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগের দায়িত্বে আছেন। ডাক্তার মোহাম্মদ এ হাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে অনেকেই অভিযোগ করে তার শরীর থেকে অতিরিক্ত ঘাম যাচ্ছে। এমনকি আমরা দেখতে পাই যে অনেক সময় পরীক্ষার হলে তার লিখতে গিয়ে তার খাতা ভিজে যাচ্ছে, অথবা দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠানে গিয়েছে তার শরীর থেকে অঝর ধরে ঘাম ঝরছে। তো এই বিষয়টি যদি আপনি একটু বলেন যে আসলে এই অতিরিক্ত ঘাম বা হাইপারহাইড্রোসিস এটা কি? আসলে অতিরিক্ত ঘাম এই ব্যাপারটা নিয়ে আলোচনার আগে আসলে ঘাম নিয়ে একটু আলোচনার দরকার রয়েছে। ঘাম হচ্ছে মানুষের শরীরের একটি ন্যাচারাল প্রসেস। মানুষ যেটা বলি আমরা যে একটি ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী, এবং স্তন্যপায়ী প্রাণীদের শরীরের টেম্পারেচার একটি কনস্ট্যান্ট লেভেলে রাখতে হয়। খুব ভেরিয়েশন টেম্পারেচারটা বডি মেনে নেয় না, এবং সেই টেম্পারেচার কন্ট্রোলের জন্য যে কয়েকটা মেকানিজম রয়েছে, এর মধ্যে ঘামটা হচ্ছে সবচেয়ে দরকারি একটি পদ্ধতি মানুষের জন্য। সুতরাং মানুষ ঘামবেই, এই ঘামার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু যখন সেই ঘামটা অতিরিক্ত হবে তখনই তাকে আমরা হাইপারহাইড্রোসিস বলবো। এটা কেন হয় বা এটার মানে কারণ, ইটিওলজিটা কি, কারণটা কি? হাইপারহাইড্রোসিস যেটা বলবো যে মানুষ অতিরিক্ত ঘামে বিভিন্ন কারণে। এর মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে হিট বা অতিরিক্ত তাপমাত্রা। দ্বিতীয় কারণ হচ্ছে ইমোশনাল স্ট্রেস। এই স্ট্রেসের কারণে মানুষ ঘামবেই। কিন্তু যখন দেখা যাবে যে মানুষ ঘামছে কিন্তু তার ওই ইটিওলজি বা ওই ডেফিনিট রিজনগুলো নেই, এরপরও মানুষের অতিরিক্ত ঘাম রয়ে গেছে শরীরে, তখন তাকে আমরা হাইপারহাইড্রোসিস সেটা বলবো। এবং সাধারণত আমরা বলি যে নর্মাল যে ঘাম সেটার থেকে যদি 4 থেকে 5 গুণ বেশি মানুষ ঘামে, তখন তাকে আমরা হাইপারহাইড্রোসিস বলবো। আচ্ছা, এটা তো আপনি প্রথমে বললেন যে কিছু কারণ তো রয়েছে, হিট এবং কিছু ডিজিজের কথা বলছেন, ইমোশনাল যে স্ট্রেস ইমোশনাল যেটা স্ট্রেস বলেছি। বলেছে। আর এটাকে আপনি যদি ভাগ করতে চান, এটাকে কয় ভাগে ভাগ করতে পারবেন? এই হাইপারহাইড্রোসিসটা সাধারণত কয় ভাবে আপনারা করে থাকেন, ক্লাসিফাই করে থাকেন? ওইভাবে ক্লাসিফিকেশন করলে প্রথমত দুটা ভাগে ভাগ করব, যে প্রাইমারি ওর ইডিওপ্যাথিক হাইপারহাইড্রোসিস, আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। প্রাইমারি হাইড্রোসিস এটাই সবচেয়ে কমন, আমরা যা বুঝি আমরা যেটা হাইপারহাইড্রোসিস, সেটা আসলে প্রাইমারি হাইপারহাইড্রোসিস। এটাতে হয় কি, শরীরে নির্দিষ্ট কিছু জায়গা যেমন হাতের তালু, পায়ের তলা এবং আর্মপিট, এই স্থানগুলোই বেশি ঘামবে। এবং এই ঘামার পিছনে সবসময় যে খুব হাই টেম্পারেচার থাকবে বা অন্য কোনো ইমোশনাল স্ট্রেস জড়িত থাকবে এমন না, নানা কারণেই ওটা ঘামবে। এবং এটাই সাধারণত কমনলি আমরা বলি প্রাইমারি হাইপারহাইড্রোসিস। আর দ্বিতীয় কজ যেটা সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস, এটা অন্য কোনো ডিজিজের কারণে সেটা মানুষের শরীরে অতিরিক্ত ঘাম হবে। সেই কারণগুলো থাকতে পারে, ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। যেমন যাদের অ্যাংজাইটি ডিজঅর্ডার রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত ঘাম থাকে, বা এন্ডোক্রাইনোলজিক্যাল ডিজিজ যেমন হাইপারথাইরয়েডিজম, তাদের অতিরিক্ত শরীর ঘামতে পারে। অনেকগুলো মেডিসিন, হাইপারটেনসিভ বা অনেকগুলো মেডিসিনের কারণে অতিরিক্ত ঘাম থাকতে পারে। অনেকের অনেক দিন থেকে অনেক জ্বর জাতীয় রোগ রয়ে গেছে, যেটা বলি আমরা ক্রনিক ফিভার, এইসব কারণেও মানুষ অতিরিক্ত ঘামতে পারে। তো যদি কোনো অতিরিক্ত ঘামের পিছনে কোনো ডিজিজ দায়ী থাকে, তাহলে সেটাকে আমরা সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস বলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনার এই রুগীটার জন্য আপনারা মানে কোনো ডায়াগনোসিসের কোনো ইনভেস্টিগেশন প্রসিডিউর বা মানে নির্ণয়ের কোনো প্রসিডিউর আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে হাইপারহাইড্রোসিস হিস্ট্রি তো একটা আছে। ডায়াগনোসিসের জন্য হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই হিস্ট্রিটাই আমাদের জন্য যথেষ্ট। এরপরও আমরা কিছু পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা একটু মেজার করতে পারি। যেমন যাদের হাত শুধু একটু ঘামে তাদেরকে আমরা বলবো মাইল্ড, যাদের এই একটু ফুটা ফুটা হয়ে আঙ্গুল পর্যন্ত চলে যাবে সেদেরকে একটু বলবো মডারেট, যাদের একটু ফুটা ফুটা হয়ে হাত থেকে পড়বে ওদেরকে আমরা সিভিয়ার। এইভাবে আমরা ওই গ্রেডিংটা আমরা করি যে পামার হাইপারহাইড্রোসিস এটা। তবে অ্যাজ এ হোল হাইপারহাইড্রোসিসের জন্য অনেকগুলো টেস্ট রয়ে গেছে। যেমন আমরা বলি আয়োডিন স্টার্চ একটা টেস্ট রয়ে গেছে, সেখানে স্কিনে যে জায়গায় বেশি ঘামে সেখানে আয়োডিন দেওয়া থাকবে, পরবর্তীতে স্টার্চ দেওয়ার পর ওইটা একটা ব্ল্যাকিশ বা ব্লুইশ কালার চলে আসবে। ওইটা একটা টেস্ট, এটা কমনলি অনেক দেশে করা হয়ে থাকে। এছাড়া আরেকটা টেস্ট রয়ে গেছে যেটাকে বলি আমরা গ্র্যাভিমেট্রি টেস্ট। এক ধরনের পেপার আমরা
দেব আমরা স্কিনে, এবং পরবর্তীতে আমরা ওই পেপারের ওয়েট দিয়ে আমরা কতটুকু সে ঘামছে সেটা দিয়ে আমরা মেজার করতে পারবো সে অতিরিক্ত ঘামছে কিনা। এই পদ্ধতিগুলো রয়ে গেছে। আমি যদি আপনার কথায় আসি, আপনি একটু আগে বলেছেন যে মানে ব্লুইশ কালার একটা কথা বলেছেন, এমনি কি হাইপার হাইড্রোসিসের আপনার যে আমাদের ঘাম, তো আমরা জানি যে ঘামের রং তো ঘামের রং, এখানে কি কোনো কালারের কোনো ভেরিয়েশন হয় কিনা, যেমন আপনার অনেক সময় ইয়েলিশ বা কোনো ভিন্ন কালারের হতে পারে কিনা? প্রথম কথা হচ্ছে সোয়েট যেটা আমাদের বডিতে থাকে এটা কিন্তু কমপ্লিটলি কালারলেস এবং অডরলেস, গন্ধবিহীন, এবং সেটার কোনো রং থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা পেশেন্ট এসে বলবে যে ইয়েলো স্টেইন বা হলুদ কালার থাকে, অনেকে সবুজ বা ব্লু কালার থাকে। তো সেটা অনেক রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে সোয়েটে কিছু চেঞ্জ থাকে, হ্যাঁ, যেমন লাইপোফুসিন নামে একটা ম্যাটেরিয়ালস কারো কারো শরীরে যদি থাকে সেটার কারণে তার এই ঘামের রঙটা চেঞ্জ হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে যে কালারটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের স্কিনে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, রেসিডুয়াল ব্যাকটেরিয়া বলি, সবার শরীরে সেটা রয়ে গেছে। সেই ব্যাকটেরিয়ার কারণে এই ঘামের কালার চেঞ্জ হতে পারে। যেমন ব্যাকটেরিয়াম নামে একটা ব্যাকটেরিয়া রয়েছে, ওইটা যদি শরীরে থাকে তাহলে ওই ঘামের কালারটা ডিফারেন্ট কালার চলে আসতে পারে। আর অনেক ক্ষেত্রে আমরা যে কাপড় যেগুলো আমরা ব্যবহার করি এই গার্মেন্টসের কোয়ালিটির কারণে অনেক কালার কিন্তু এ ধরনের হয়ে থাকে। তো ডিফারেন্ট কজ, সেটা ইন্টেন্সিক বা ইন্টারনাল কজ রয়ে গেছে, আবার কিছু এক্সটার্নাল কজ, দুই কারণে অনেক সময় ঘাম ডিফারেন্ট কালার সেটা আসতে পারে। সেটা নিয়ে ভয়ের বা আতঙ্কের কিছুই নেই। আসলে ঘাম তো আছে, তো এটা তো স্বাভাবিক হতে পারে, অতিরিক্ত মাত্রায় হতে পারে। অনেক সময় আমরা দেখি যে ঘামের কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, যেমনটি আপনি ধরেন একটা প্রোগ্রামে গিয়েছে, তার এক্সিলার রিজনে ঘেমে যাচ্ছে, শার্ট ভিজে যাচ্ছে বা কাপড় ভিজে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে সে হয়তো কোনো একটা পরীক্ষা হলে সে ঘেমে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে, এই ঘামার ক্ষেত্রে আপনার চিকিৎসা মানে কী ধরনের চিকিৎসা করে থাকে? প্রথম কথা হচ্ছে যে সিঙ্গল কোনো ট্রিটমেন্ট নেই যে একটা ট্রিটমেন্টে সে ভালো হয়ে যাবে, এবং ডিফারেন্ট রিজিয়নের জন্য ডিফারেন্ট ট্রিটমেন্ট। আর্মপিট বা এক্সিলার যেটা অতিরিক্ত ঘাম, সেটার জন্য যে চিকিৎসা, হাতের ফামার এটার জন্য চিকিৎসা সেম না। তো আমরা যেটা প্রথমত বলি যে পেশেন্ট এডুকেশন, পেশেন্টকে রিকগনাইজ করতে হবে, হ্যাঁ আমার এটা একটা শারীরিক সমস্যা। রিসেন্ট যেটা স্টাডি ছিল এটা আমেরিকাতে দেখা গেছে যে টোটাল হাইপারহাইড্রোসিস পেশেন্টের 2/3 কখনো ডাক্তারের কাছে যায় না, বা এটার যে আদৌ ট্রিটমেন্টের প্রয়োজন বা আদৌ ট্রিটমেন্ট আছে কিনা সেটা জানে না। আমাদের দেশে সেটার অবস্থা আরও অনেকটা খারাপ। বাট এটার ব্যাপারে সবাই একমত যে এই ডিজিজটা ভেরি এম্বারেসিং। যে স্টুডেন্ট ক্লাসে সে হাত তুলতে পারছে না, ক্যানট রেইজ হিজ হ্যান্ড, সে কিন্তু মেন্টালি ধীরে ধীরে সে হোপলেস হয়ে যাচ্ছে, মানসিকভাবে হতাশা হয়ে যাচ্ছে, বা ফ্রেন্ডদের সাথে খেলতে পারছে না, কারণ তার হাত থেকে যে বল দিয়ে খেলবে বলটা হয়তো ভিজে যাচ্ছে, অথবা কলম দিয়ে লিখতে পারছে না, তার কলমে গ্রিপটা আসতেছে না ডিউ টু ওয়েট হ্যান্ড। তো এসব কারণে ওদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন রয়েছে। এবং কমন যেসব ট্রিটমেন্ট আমরা মাইল্ড ট্রিটমেন্ট যেটা বলি সেটা দিয়ে আমরা প্রথমে যেতে চাই, সেটা হচ্ছে ট্রিটমেন্ট যাওয়ার আগে আপনি যে কথা বলছেন যে এডুকেশন, মানে আপনি তাকে একটা হেলথ এডুকেশন বা অ্যাওয়ারনেস তৈরি করা, এরপরে আপনি ট্রিটমেন্টে এরপরে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে যেটা আমরা বলি যে স্পেশালি যেটা আপনি যেটা বলছেন যে হাতের ঘামা, যেটা সেটার ক্ষেত্রে ট্রিটমেন্ট, প্রথম ট্রিটমেন্টই হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কতটুকু ঘামছেন। হ্যাঁ, সেটা আদৌ ট্রিটমেন্ট প্রয়োজন না, আপনার কিছু নর্মাল ক্লিনলিনেস, হ্যাঁ, যে হাতটা রেগুলার আপনি পরিষ্কার রাখবেন বা একটা রুমাল রাখবেন, এগুলো যদি খাবার না হয় তাহলে আমরা সেকেন্ড কোনো আমরা ট্রিটমেন্টে যাচ্ছি। এক্ষেত্রে অ্যান্টিপারস্পিরেন্ট জাতীয় কিছু মেডিসিন রয়ে গেছে, যেগুলো নর্মাল শপে পাওয়া যায়, সেগুলো খুব কম কোয়ালিটি বা ভালো কোয়ালিটি থাকবে না, কিন্তু মেডিকেল গ্রেড যেসব অ্যান্টিপারস্পিরেন্ট মার্কেটে পাওয়া যায় সেগুলো যদি কেউ অ্যাপ্লাই করে সেখান থেকে ভালো ফল পাওয়া যায়। কিন্তু পাশাপাশি আরেকটা আছে যেটা আমাদের সংকোচের একটা কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়, এটা অর্ডার মানে গন্ধ। এটা দেখা যাচ্ছে তার একটা দুর্গন্ধ শরীর থেকে বের হচ্ছে, বা মানে এক্সিলার থেকে বের হচ্ছে, সে হয়তো এটা সমাজে মিশতে পারছে না। সেই ক্ষেত্রে ওই অর্ডার প্রতিরোধ করার জন্য কোনো চিকিৎসা আছে কিনা? আবার বলছি যে সোয়েটের কিন্তু কোনো গন্ধ নেই। নর্মালি কিন্তু অনেকে ডিওডোরেন্ট ব্যবহার করে। গন্ধ যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন কাপড় স্টেইন লং টাইম সেই কাপড়ে সোয়েটটা লেগে আছে, সেখান থেকে সে গন্ধটা হচ্ছে। সো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, পার্সোনাল হাইজিন। নট অনলি বডি হাইজিন, টেক্সটাইল হাইজিন, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। কাপড়টা রেগুলার চেঞ্জ করবে, কাপড় রেগুলার ধুবে, এবং এমন কাপড় পরবে না যেখানে প্রচুর গাম হবে, এবং কাপড়টা এনটেপ করে রাখবে। এর জন্য আমাদের দেশের যে ওয়েদার, সেখানে আমরা বলি যে কটন ক্লথস ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল ফর হেলথ। আর এছাড়াও যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা গন্ধ দূর করার জন্য আমরা অ্যান্টিপারস্পিরেন্টটা ইউজ করব। অ্যান্টিপারস্পিরেন্ট এবং ডিওডোরেন্ট দুটোর মাঝে কিন্তু পার্থক্য রয়ে গেছে। অ্যান্টিপারস্পিরেন্টের কাজ হচ্ছে যে আপনার শরীর থেকে ঘামটা আস্তে আস্তে কমিয়ে আনা। ঘাম কমলে গন্ধ কমবেই, কারণ গন্ধটা ঘাম থেকে আসছে। ডিওডোরেন্টের কাজ হচ্ছে কি জাস্ট সে গন্ধটাকে সে মাস্ক করবে, ঢেকে ফেলবে, কিন্তু আলটিমেটলি সে
সোয়েটিংটা কমাচ্ছে না। মানে প্রাইমারি কস্ট রয়েই যাচ্ছে, মানে সে সুপারফিশিয়ালি অর্ডারটাকে চেঞ্জ করে দিচ্ছে। অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছে, সুতরাং ওটার জন্য অ্যান্টিপারসপিরেন্ট সে ইউজ করবে। আর প্রথমত যেটা যে পার্সোনাল হাইজিন এবং টেক্সটাইল হাইজিন সেটা সে মেনটেন করবে। আচ্ছা, এটা কি মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি কোনো সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট আছে কিনা? আপনার যদি মেডিকেল ট্রিটমেন্টে সে কাজ না হয় বা সে যদি উপকার না পায়, সেক্ষেত্রে কোনো অপশন আছে কিনা? সার্জিক্যাল ট্রিটমেন্ট অনেকগুলো অপশন রয়ে গেছে, যেগুলো এই প্রথম যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো কাজ না হলে অনেকগুলো সার্জিক্যাল ট্রিটমেন্টের অপশন রয়ে গেছে, স্পেশালি ফর আর্মপিট হাইপারহাইড্রোসিস। আমরা যেটা বলি যে এক্সিশন অফ দ্য এক্সিলারি স্কিন, আর্মপিটের যে স্কিন সেটা স্কিনটুকু সামান্য অংশ কেটে নেওয়া হয়, এতে করে ওই সুইট গ্ল্যান্ডও একই সাথে রিমুভ হয়ে যায়। এটা অনেক বেশি করা হয়ে থাকে, যদিও এটার ডাউন সাইড রয়ে গেছে, অনেক সময় স্কার ডেভেলপ হতে পারে, যা কারণে সে আর্ম মুভমেন্ট তার রেস্ট্রিকশন হয়ে যেতে পারে, বাট এটা কিন্তু খুব কাজ করে। আর রিসেন্টলি যেটা আমরা বলি যেটা লেজার অ্যাবলেশন, সুয়েট গ্ল্যান্ডের যে লেজার প্রয়োগ করে যেটা অ্যাবলেশন করা যায় সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লাইপোসাকশন করি, লাইপোসাকশনের মাধ্যমে সেটা ফ্যাট বের হয়ে আসে, সাথে অ্যাক্সিলারি যেসব সোয়েটিং গ্ল্যান্ড রয়ে গেছে সেগুলো বের হয়ে আসে। আর ফাইনালি যেটা বলবো যে আরও অনেক ধরনের যেগুলো সার্জিক্যাল চিকিৎসা রয়েছে সেটা ফর অ্যাক্সিলারি হাইপারহাইড্রোসিসের জন্য অ্যাপ্রিপ্রিয়েট না। যাদের হাত বেশি ঘামে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় সিম্পেথেক্টমি, যেটা তোরাকোস্কোপিক সিম্পেথেক্টমি, সেটা করা হয়। মানে এন্ডোস্কোপিক, আপনি এন্ডোস্কোপিক সিম্পেথেক্টমি কথা বলছেন। ইট ইজ দ্য লাস্ট অপশন। এটার অনেক ডাউন সাইড রয়ে গেছে, এটার কারণে হ্যাঁ হাত গামা আসলে বন্ধই হয়ে যায়, কিন্তু নেগেটিভ সাইড হচ্ছে কি এটার কারণে অন্য জায়গায় গাম বেড়ে যায়, যেমন চেস্টে ঘাম বেড়ে যায়, ফেসে ঘাম বেড়ে যায়। সুতরাং একটা কমাতে গিয়ে আরও অনেকগুলো সমস্যা অনেক সময় ডেকে নিয়ে আসা হয়। সুতরাং এইসব চিকিৎসার আগে, সার্জিক্যাল ট্রিটমেন্টের আগে পেশেন্ট কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আদৌ তার কতটুকু প্রয়োজন রয়ে গেছে এইসব যে জন্য এই চিকিৎসা কতটুকু দরকার সেটা পেশেন্টের সাথে আলোচনা না করে কখনোই ওই সার্জিক্যাল ট্রিটমেন্টে যাওয়া উচিত না সেটা। আচ্ছা, আর আমি যদি আসি, আপনি যেটা বলছেন সেকেন্ডারি কিছু কজের কথা বলেছেন, আপনি প্রথমেই বলেছেন যে প্রাইমারি কিছু কজ সেকেন্ডারি আছে। সেকেন্ডারি কজে যে ডিজিজগুলোর কারণে হচ্ছে, যেমন আপনি বলেছেন হাইপারথাইরয়েডিজম এবং বলছেন অ্যাংজাইটি নিউরোসিসের কথা বলেছেন, সেই সেকেন্ডারি কজের কারণে আপনার ট্রিটমেন্টগুলো অপশনগুলো কি একটু চেঞ্জ হবে কিনা? সেকেন্ডারি কজের ব্যাপারে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের যে কজ, ওই কজের চিকিৎসা করতে হবে। আমাকে ঘামের চিকিৎসা করা চলবে না, কারণ হচ্ছে গিয়ে আমি ঘাম কমালে এই মূল ডিজিজটা আরও কারণে মানে তার মানে আপনি বলছেন যে প্রবলেমটা আরও ঘামটা অ্যাগ্রিভেট তো হয়ে যেতে একটা পারে। রোগেরই একটা লক্ষণ হিসাবে আসছে, তো সেই রোগটা কমাতে হবে। রোগটা কমাতে হবে, ঘামটা কমালে ওই রোগটা বেড়ে যেতে পারে, কারণ অনেক ক্ষেত্রে সোয়েটিংটা হয়তো কম্পেনসেটরি মেকানিজমের কারণে ঘামটা হচ্ছে। সুতরাং ওই ক্ষেত্রে আমরা সরাসরি ঘাম কমাতে যাব না, আমরা ডিজিজের ট্রিটমেন্টই করব। আপনি অ্যাংজাইটি নিউরোসিসের কথা বলছেন, সেই ক্ষেত্রে আপনারা কি চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন এই ঘাম প্রতিরোধের জন্য? আসলে অ্যাংজাইটি নিউরোসিসের জন্য ইউজুয়ালি সারা ওয়ার্ল্ড ওয়াইডই অ্যানজিওলাইটিক্স যেসব ওষুধ সেটা ইউজ হয়, এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কাজ করে। এবং এবং যে মেডিসিনের ব্যাপারটা যেটা বললাম যে আসলে মেডিসিন কিন্তু ইউজ হয়, হ্যাঁ, আমরা ফার্স্ট চয়েস কিন্তু আমরা বলছি অ্যান্টিপারসপিরেন্ট, হ্যাঁ, সেকেন্ড চয়েস কিন্তু আমরা আরেকটা অপশন সেটা আমরা আলোচনা করি না, সেটা আয়ন্টোফোরেসিস বলি আমরা। হ্যাঁ, আয়ন্টোফোরেসিস হচ্ছে যে একটা ওয়াটার কন্টেইনিং একটা পাত্রে আমি এখানে ডুবিয়ে রাখবো, এবং সেখানে একটা লো ইম্পালস কারেন্ট প্রবাহিত হবে, এবং ইউজুয়ালি আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন প্রতিটা সেশন 20 মিনিট করে যদি আমরা করি, তো আফটার 1 or 2 month পেশেন্ট গেট গুড রেজাল্ট। এটা কিন্তু অ্যান্টিপ্রেসিস, এটাও কিন্তু ভেরি পপুলার ট্রিটমেন্ট, তো সেটা আমরা করি। এবং এরপরের গ্রেডের চিকিৎসা কিন্তু আমরা এখানে আলোচনা করা উচিত, সেটা যে বটক্স, এটা ইঞ্জেকশন, সেটা যেসব জায়গায় বেশি ঘাম হয় সেসব জায়গায় যদি আমরা ইনজেক্ট করি, তাহলে প্রতিটা ইঞ্জেকশনের পরে 4 থেকে 8 মাস পেশেন্ট কিন্তু অনেকটাই সুয়েট ফ্রি থাকবে। তো অনেকগুলো অপশন রয়ে গেছে, সুতরাং আমরা ওই অ্যান্টিকোলিনার্জিক মেডিকেশন এবং সার্জারি সেগুলো কিন্তু আমরা অনেক পরেই চিন্তা করি, কারণ ওইগুলোর সাইড ইফেক্ট অনেক বেশি। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যখন দেবো ঘাম কমাবে ঠিকই, কিন্তু অন্যান্য সাইড ইফেক্ট যেমন ড্রাই মাউথ, ব্লাড ভিশন, বা আরও অনেকগুলো লাইক কনস্টিপেশন বা আরও অনেকগুলো প্রবলেম কিন্তু সাথে তৈরি হয়ে যায়। সো আগের আমার মনে হয় যে গ্রেড বাই গ্রেড চিকিৎসা, সেটাই বেরিয়ে। না, আপনি যেটা বলেছেন যে আয়ন্টোফোরেসিসের কথা, সেটা যেটা একটা ট্রিটমেন্ট অপশন, এবং সেক্ষেত্রে আপনি বলেছেন যে পানির মধ্যে ডুবিয়ে রাখা, তো একটা পেশেন্টের ক্ষেত্রে তো সপ্তাহে 2-3 দিন এসে এটা তো আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই অপশনটা বাসায় প্রযোজ্য হয় কিনা? রিসেন্টলি কিন্তু অ্যান্টিভাইরাস মেশিন যেগুলো নতুন যেগুলো মার্কেটে আসছে, এগুলো সাইজে অনেক ছোট, এবং সেটা বাসায় ব্যবহার করা যাবে। সুতরাং এই অপশন কিন্তু এখন অনেকেই নিচ্ছে। পোর্টেবল, এবং সেটা তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো করা উচিত না, কারণ প্রতিটা প্রসিডিউরের কিছু ইন্ডিকেশন বা কন্ট্রা ইন্ডিকেশন থাকে। যেমন একটা প্রেগন্যান্ট
যদি মহিলা থাকেন ওনার অ্যান্টিবায়োটিক্স নেওয়া ঠিক না, বা বডিতে কারো পেসমেকার বা অন্য কোন মেটাল ইমপ্ল্যান্ট রয়ে গেছে ওনার জন্য ওই অ্যান্টিবায়োটিক্স ট্রিটমেন্টটা সঠিক না, ডাক্তারের কনসালটেশন ছাড়া সেটা বাসায় করা উচিত হবে না। আচ্ছা, এই অতিরিক্ত ঘামের জন্য আপনি আমাদের যে ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের কোনো আপনি অ্যাডভাইস দিবেন কিনা যে এগুলো খেলে বা এরকম চললে এই অতিরিক্ত ঘামটা না হতে পারে? কমন যেসব হাইপারহাইড্রোসিস যেটা বলে প্রাইমারি হাইপারহাইড্রোসিস, ওসব ক্ষেত্রে আসলে খাদ্যাভ্যাস বা ফুডের খুব একটা ভূমিকা নেই, বাট কয়েকটা টাইপের হাইপারহাইড্রোসিস, মানে গাস্ট্রেটরি হাইপারহাইড্রোসিস, কিছু স্পাইসি ফুড, অ্যালকোহল, টি, কফি এগুলো খাওয়ার পরে দেখা গেছে ফোরহেড বা কপালের পাশ থেকে বা মাথা অনেক ঘামতে পারে। এই টাইপের যে হাইপারহাইড্রোসিস রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ওই যে ফুডগুলো অ্যাগ্রিভেটিং যেসব ফুড রয়ে গেছে সেগুলোকে আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন কেস অফ গাস্ট্রেটরি টাইপ অফ হাইপারহাইড্রোসিস। এছাড়া আপনি যদি আমাদের যারা এই রোগে সাফার করছেন তাদের ক্ষেত্রে যদি আপনি কোনো পরামর্শ বা আপনি মনে করেন যে কাপড়ের দিক থেকে বলেন বা পার্সোনাল হাইজিনের দিক থেকে বলেন, আপনি যদি কোনো পরামর্শ দর্শকদের দিতে চান। একটা ব্যাপার বলি যে আমাদের দেশের যে অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক কারণে আমরা কিন্তু দ্রাঘিমার এমন একটা অংশে রয়ে গেছি, ওই জায়গাটা প্রচুর হট ওয়েদার, একই সাথে কিন্তু আমাদের হিউমিডিটি অনেক বেশি। বাংলাদেশের মানুষ অনেক বেশি ঘামবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফ্যাক্ট ইজ যে যখনই হিউমিডিটি বেশি হয় অনেক সময়, যেমন অ্যারাবিয়ান অনেক কান্ট্রিতে মানুষ ঘামবে কিন্তু সাথে সাথে ঘামটা বাতাসের সাথে চলে যাবে, কিন্তু আমাদের দেশে মানুষ ঘামলে শরীরটা ওয়েট থেকে যাবে, যেহেতু আমাদের হিউমিডিটিটা অনেক বেশি। তো এইসব কারণে আমাদের কিন্তু এক্সট্রা কিছু কেয়ার নিতে হবে। আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যে সুয়েটের যেটা কম্পোজিশন, সুয়েট কিন্তু এটা যদিও এটা 99% ওয়াটারই থাকবে, কিন্তু সেখানে কিন্তু অনেকগুলো কনস্টিটিউয়েন্ট রয়ে গেছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম থাকবে, পটাশিয়াম থাকবে, ক্লোরিন থাকবে। গামের সাথে কিন্তু আমাদের এইসব ইলেকট্রোলাইটস বডি থেকে চলে যাচ্ছে। আমাদের মতো গরম দেশে যারা স্পেশালি যারা রাস্তাঘাটে বা বাইরে যারা কাজ করছে, ম্যানুয়াল লেবার করছে, ওদের শরীর থেকে কিন্তু প্রচুর ঘাম যাচ্ছে, ফ্লুইড যাচ্ছে, আবার একই সাথে কিন্তু কিছু সল্ট বডি থেকে বের হয়ে যাচ্ছে। বডি থেকে স্পেশালি সোডিয়ামটা যখন ডিপ্লিশন হয়ে যায় আমাদের কিন্তু বডিতে লিথার্জি চলে আসে, অনেকের মেজাজটা অনেকটা খিটখিটে হয়ে যায়, বা ইলেকট্রোলাইট ব্যালেন্সটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের দেশের জন্য কিন্তু ওই হাইপারহাইড্রোসিসের জন্য আমার মনে হয় এই পাবলিক যেটা এডুকেশনটা আরও অনেক বেশি দরকার, পাবলিক অ্যাওয়ারনেসটা অনেক বেশি দরকার, কারণ মানুষ প্রচুর ঘামবে, প্রচুর ঘামলে বডি থেকে যে ইলেকট্রোলাইটসটা লস হয়ে যাচ্ছে সেটা তাকে পূরণ করতে হবে। এবং যদি সে একটু স্যালাইন ওয়াটার যদি খেতে পারে, বিশেষ করে এই যে গরম, বাংলাদেশে গরমের যে বর্তমান যে গরমের যে সিজন, ওই সময় কিন্তু ঘামের সাথে কিন্তু সল্টও কিন্তু বের হওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু প্রয়োজন রয়ে গেছে যে তারকে মাঝে মাঝে বেশি ঘামলে স্যালাইন ওয়াটার খাওয়া। আর ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বলবো যে হাইপারহাইড্রোসিসের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট, যেটা মেডিকেল ট্রিটমেন্ট যেহেতু রয়ে গেছে, সেই মেডিকেল ট্রিটমেন্টে অবশ্যই তার নেওয়া উচিত, সেটাই মনে করি। ডক্টর মোহাম্মদ এহাই মুকুল, আপনি আমাদের স্টুডিওতে এসে অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম কিভাবে প্রতিরোধ করা যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা জানতে পারলাম হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের কারণে আমাদের শরীরে বডিতে কী কী সমস্যা হতে পারে। যে জিনিসগুলো আমাদের অজানা ছিল সেই সম্পর্কে আমরা জানতে পারলাম যে এখানে যে ইম্পর্টেন্ট যে কথাগুলো সেটা হলো যে পার্সোনাল হাইজিন, সুতি কাপড় ব্যবহার করুন, এবং অতিরিক্ত ঘামের জন্য যে আপনি ঘাম প্রতিরোধ করার জন্য যে জিনিসগুলো দরকার সেইভাবে আপনাকে চলতে হবে। এবং স্যার যে পরামর্শটি দিলেন সেই পরামর্শ মোতাবেক চললে আপনার অতিরিক্ত ঘামের কারণে যে বডির যে ক্ষতিকর প্রভাব তা থেকে মুক্ত থাকবেন। দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।